স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর এসব খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌসী। আর আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক সকালের খবরের সম্পাদক মোজাম্মেল হোসেন, এছাড়াও আছেন দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল। স্বাগত আপনাদের দুজনকে। আমরা আমাদের নিয়মিত আয়োজনে যেটি করি যে গতকালের যে আমাদের প্রধান শিরোনামগুলি তার কিছু অংশ বিশেষ আমরা দেখে নিচ্ছি আমাদের প্রধান খবরের কিছু অংশ। বক্তব্য দিয়ে আরও 11টি সরকারি মেডিকেল কলেজের যাত্রা শুরু হলো। এসব মেডিকেল কলেজের অবস্থান দেশের 6 বিভাগে। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সবকটি বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। আমরা আরও দুটো মেডিকেল বিশ্ববিদ্যালয় করব, সেটা হচ্ছে চট্টগ্রাম এবং রাজশাহী। পর্যায়ক্রমিকভাবে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি বিভাগীয় শহরে আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইন উপড়ে ফেলার ঘটনায় বিএনপি জামায়াতের 25 কর্মী সহ 50 জনের বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় আটক করা হয়েছে 4 জনকে। আর এ নাশকতার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। বেগম খালেদা জিয়া তিনি স্বাভাবিক রাজনীতি বিশ্বাস করেন না, গণতন্ত্রে বিশ্বাস করেন না। অগণতান্ত্রিক পন্থায় তিনি আজকে সমগ্র বাংলাদেশের রাজপথ শান্ত, এই শান্ত রাজপথকে তিনি উত্তপ্ত করে দিচ্ছেন এবং অশান্ত সৃষ্টি করে যাচ্ছেন। বিএনপির গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে সাবেক সচিব আব্দুল হালিমের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল। এর আগে খালেদা জিয়ার সাথে দেখা করেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে মহিলা দলের 9 সদস্যও। পরে সাংবাদিকদের তারা জানায়, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেস উদ্বিগ্ন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ এক ব্যক্তির দেয়া তথ্য উপাত্তের ভিত্তিতেই এ খবর প্রচার করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল টাইমস ইউকে। এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের বিবৃতি এবং ভারত থেকে বিএনপি নেত্রীর কাছে ফোন আসার মিথ্যাচারের মধ্য দিয়ে বিএনপি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপি এবং জামাত তারা মুখে ধর্মের কথা বলল, তারা প্রকৃত ইসলাম ধর্মের আন্তরিক নয়, তারা বিশ্বাসী নয়, তাদের মধ্যে ধর্মের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নাই। যদি শ্রদ্ধাবোধ থাকতো, তার বিশ্বাস যদি থাকতো, তাহলে তারা অবশ্যই এই অবরোধটা প্রত্যাহার করে নিত। দেশের অর্থনীতির স্বার্থে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। পাশাপাশি হরতাল অবরোধ বন্ধে প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার কথাও ভাবছে সংগঠনটি। নারী নির্যাতন মামলায় 2-1 দিনের মধ্যে জামিন পেলে বিশ্বকাপ দলে থাকতে পারেন রুবেল হোসেন। লন্ডন থেকে ফিরে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। তবে দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। যদি মেরিট থাকে কেসের, তাহলে আমরা হয়তো তার বিরুদ্ধে ডিসিশন নিতে বাধ্য হব, উপায় নেই। আর যদি দেখি যে না, সাসপেনশন আছে এবং মেরিটটা তেমন জোরালো নয়, তাহলে বোর্ড এখন সরাসরি ওর পক্ষে নামবে। অবরোধ উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। প্রথম পর্বের দ্বিতীয় দিনে যৌতুকবিহীন গণবিয়ের পাশাপাশি হয়েছে গুরুত্বপূর্ণ বয়ান। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে ইজতেমার প্রথম পর্ব। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম আমাদের প্রধান খবরগুলো। এখন এই খবরের বিশ্লেষণে চলে যাচ্ছি মোজাম্মেল হোসেন এবং মোস্তফা কামাল আপনার দুজনের কাছে। তার আগে আমি বলে নিচ্ছি আমাদের টেলিভিশনের শিরোনামের পাশাপাশি যে আজকে যে পত্রিকাগুলো হাতে এসেছে সেগুলির কিছু অংশ। ইমানের পুঁজি সবচেয়ে বড় বিশ্ব ইজতেমা নিয়ে বলা হয়েছে এবং মার্চে আসে নরেন্দ্র মোদী। বিএনপি কেন এই ছলচাদরি, খালেদাকে ফোন করেনি, পুরোটাই গুজব। অমিত রাষ্ট্রপতি কর্তব্য সংলাপে আহ্বান জানিয়েছেন সুজনের একটি আজকে প্রেস কনফারেন্স ছিল, সেখান থেকে খালেদা জিয়ার সঙ্গে ফোন আলাপের খবর গুজব এবং আমাদের সময় এটি লিড করেছে। আলোকিত বাংলাদেশ বলেছে বাড়ছে সহিংসতা, আরও 2 জনের মৃত্যু। খালেদা জিয়ার সঙ্গে ফোন আলাপ হয়নি, বিশ্ব ইজতেমায় আজ আখেরি মোনাজাত। মানব জমিনও করেছে একই সমঝোতা চায় এফবিসিসিআই, বিপর্যস্ত 3 খাত। দ্য ইন্ডিপেন্ডেন্ট করেছে রেলওয়েজ বিয়ার দ্য বার্ন্ট, একই সাথে বিজেপি চিফ ডিনাইজ কনভারসেশন। আখেরি মোনাজাত আজ, এটি বলেছে আমাদের অর্থনীতি। অবরোধ বাজারে সরবরাহ সংকট। এছাড়া 11 মেডিকেল কলেজ উদ্বোধন, এটি অনেক পত্রিকার শিরোনাম করা হয়েছে। আর দৈনিক আজকালের খবর বলছে ছেড়েছে বাস, চলছে ট্রেন লঞ্চ।
রাজধানীতে বাসে আগুন ককটেল। মোটামুটি যে কটি পত্রিকা আমাদের হাতে এসেছে বেশিরভাগ পত্রিকার শিরোনাম এটি। আমরা প্রথমেই মোস্তফা কামাল ভাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, শনিবার আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, শুভেচ্ছা আপনাকে। আর প্রথমে আমি আসলে মোজাল্লেম হোসেন ভাই আপনার কাছে যেতে চাই। অবরোধ আবারও সেই গত কদিনের আমাদের যে আজকে 8 দিন শেষ হলো, খালেদা জিয়ার এখনো তার কার্যালয়ে রয়েছেন এবং অবরোধে আমরা দেখছি যে সবকিছু চলছে, তারপরেও কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বাস পোড়ানোর খবর পাচ্ছি আমরা। এবং একই সাথে এই অবরোধের সাথে যোগ হয়েছে আমাদের যে খবরটি, সেটি হলো খালেদা জিয়া এবং অমিত শাহর ফোন আলাপটি আজকে মোটামুটি সব গণমাধ্যমে আলোচনার বিষয় ছিল। আপনার কাছে জানতে চাচ্ছি এই আলোচনাগুলি, মানে বলা হচ্ছে যে রাজনৈতিক প্রতারণা, খালেদা জিয়া এবং অমিত শাহর যে ফোন আলাপ, তাকে বলা অনেক গণমাধ্যমে এভাবে এসেছে। অবশ্যই এটা খুব একটা খারাপ দৃষ্টান্ত এবং খুব বাজে ধরনের মানে প্রতারণামূলক। সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক ফায়দা ওঠানোর জন্য অন্য একটি দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতাকে ইনভলভ করা মিথ্যা ইয়ের মধ্যে, এটা আমার মত হচ্ছে যে আমাদের রাজনীতিবিদদের নানা ধরনের কাজের ফলে গত বহু বছর ধরে যে সংঘাতপূর্ণ রাজনীতি এবং নির্বাচনকে কেন্দ্র করে নানা অভিযোগ এবং হাঙ্গামা তৈরি হয়, এর মধ্যে যে আমাদের ভাবমূর্তি ও মর্যাদা সংকট তৈরি হয়েছে অনেক ক্ষেত্রে। রাজনীতিবিদদের এই ধরনের একটা কাজ অন্য দেশের একজন শীর্ষ রাজনৈতিক নেতার নামে একটা মিথ্যা বিবৃতির কথা বলা, মানে ফোন কলের কথা বলা, আমি মনে করি যে সবচেয়ে বড় ক্ষতি হলো এটা একটা আমাদের মর্যাদা এবং ভাবমূর্তির দিক থেকে। এটা শুধু রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলগুলোর নয়, আমাদের দেশকে, নাগরিকদেরকেও একটু খাটো করেছে বলে আমরা অভিযুক্ত করব সেই রাজনৈতিক নেতাদের। ইন্টারন্যাশনাল টাইমস ইউকে জানিয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের যে উদ্বেগ, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘনিষ্ঠ এক ব্যক্তি তার তথ্যপাতের ভিত্তিতে তারা এমনটি প্রচার করেছেন। মুস্তফা কামাল ভাই আপনার কাছে যাই। আসলে মানে তথ্যপত্র কি আছে আমরা জানি না, কিন্তু আজকে যে টিভিতে যা দেখালো এবং তার নিজের কণ্ঠে যে তিনি বললেন অমিত শাহ যে তিনি কোনো কথা বলেননি এবং এটা পুরোটাই গুজব, তাহলে কার কথা আমরা বিশ্বাস করব? আমরা তো মানে যখন তার মুখে শুনবো মানে তখন তো সেটাই আমরা বিশ্বাস করব। তখন তো বিএনপি নেতা কি বলল, বিএনপি নেতারা কি বলল বা বিএনপির কোনো মুখপাত্র কি বলল, সেটা কিন্তু বিবেচ্য না। আমরা সরাসরি শুনতে পাচ্ছি যেখানে তার কণ্ঠ, এবং তিনি বলছেন যে তার সঙ্গে কোনো কথা হয়নি এবং ওই সময় তিনি দিল্লিতেও ছিলেন না। বলা হয়েছিল যে দিল্লি থেকে কথা হয়েছে, ওই সময় কিন্তু দিল্লিতেও ছিল না। এখন এটা কেন করলো বিএনপি? ধরেন যে পরপর দুটা ব্লান্ডার রীতিমতো, এবং রাজনৈতিক দেউলিয়ত্ব আমি বলবো একটা রাজনৈতিক দলের, এবং বিএনপি একটা পপুলার রাজনৈতিক দল এটা আমি মনে করি, কারণ এটা তাদের বিপুল সমর্থক গোষ্ঠী আছে দেশে বিদেশে। এই দলের যদি রাজনৈতিক নেতৃত্বের এই প্রজ্ঞার অভাবে এই অবস্থায় পড়ে, এটা কিন্তু শুধুমাত্র এটা তারা পরপর দুইবার একটা লং টার্ম দেশ পরিচালনাও করেছে, তার আগে জিয়াউর রহমান সাহেব করেছেন। তো এই রাজনৈতিক দলের কাছ থেকে আমরা কি আশা করতে পারি, যেই দলের মানে এইরকম একটা দেউলিয়ত্ব অবস্থা? এবং আমি তো মনে করি বিএনপি নেত্রীর চারপাশে যারা আছেন তারা কোনো যোগাযোগ রাখেন না, কোনো রাজনীতি বোঝেন না, এবং শিক্ষা দীক্ষার ব্যাপারেও আমার কিছু প্রশ্ন আছে। এখন সেই পর্যায় থেকে এই লেভেলের ইন্ডিয়ার রাজনীতিও তো বুঝতে হবে। শুধুমাত্র এখানে ইন্ডিয়ার রাজনীতিও থাকতে পারে, আমি জানি না যে তারা এখনো বলতেছেন তাদের কাছে রেকর্ড আছে, কার রেকর্ড নাকি তার অফিসের কোনো কর্মচারী বা কোনো অন্য কোনো নেতা, সেটাও আমরা জানি না। কিন্তু তারা এখনো বলছেন, আজকেও ক্লেম করেছেন মারুফ কামাল খান সোহেল, আমাদের কাছে এই বিষয়ে আমাদের সহকর্মী জাহানারা পারভিন সারাদিনই মোটামুটি গুলশান কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে কথা বলেছেন। আমরা আসলে তার কাছে ঘুরে আসি যে তার কাছে আসলে কি তথ্য আছে। আমরা জাহানারা পারভিন আপনার কাছে জানতে চাইবো যে বিএনপির গুলশান কার্যালয়ের অবস্থা কি? আপনি তো সারাদিন সেখানে ছিলেন, তবে শুরুতে আমরা জানতে চাচ্ছি এই যে অমিত শাহ এবং খালেদা জিয়ার যে বিষয়টি, ফোন আলাপের যে বিষয়টি সারাদিন আমাদের গণমাধ্যমের আলোচনার বিষয় ছিল, সেই ব্যাপারে বিএনপি নেতারা আপনাকে কি জানিয়েছেন? আমি আসলে বেগম জিয়া শনিবার রাত থেকে যখন থেকে তার কার্যালয়ে অবস্থান করছেন, টানা প্রতিদিনই অনেকটা বড় সময় ধরে সেখানে অবস্থান করছে। তো সর্বশেষ পরশুদিন অমিত শাহের একটি ফোন আলাপের প্রসঙ্গ নিয়ে আমাদের একটি বিজ্ঞপ্তি ধরিয়ে দেন, যেখানে স্বাক্ষর করা ছিল মারুফ কামাল খান সোহেলের, খালেদা জিয়ার প্রেস সচিব। আমরা সেই একটি
প্রেস বিজ্ঞপ্তি আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়। তারপর থেকে আসলে নানান তর্ক বিতর্ক চলে আসছে। তো আজ আমি যেটা বোঝার চেষ্টা করেছি যে বেগম জিয়ার সঙ্গে সেখানে আসলে অবস্থান করছেন বিএনপি ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এবং দলের খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান। তাদের কাছে আসলে আমি যেহেতু খালেদা জিয়ার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ নেই এবং বিএনপির অধিকাংশ নেতা পলাতক, অধিকাংশ প্রধান সব নেতার মোবাইল ফোন বন্ধ, তারা আসলে তাদেরকে পাওয়া যায়নি। তো খালেদা জিয়ার কার্যালয়ের সূত্র থেকে আমি যেটা জেনেছি, আসলে প্রশ্নই ছিল যে এই যে দাবি উঠছে, বিজেপি নেতারা বলছেন অমিত শাহর সঙ্গে কথা হয়নি, এমনকি কোথাও এমন দাবিও উঠেছে, আমরা খবরে দেখেছি যে অমিত শাহ স্বীকার করেছেন। তো এটা নিয়ে আসলে বিএনপির বক্তব্য, তারা সর্বশেষ যেটা বলেছেন যে তাদের দাবি সত্য এবং তাদের কাছে অমিত শাহর যে টেলিফোনটি এসেছে সেটি তারা রেকর্ড করেছেন। তা আমরা আসলে জানতে চেয়েছিলাম যে সেই রেকর্ডটি প্রকাশ করা হবে কিনা, তাহলে হয়তো প্রমাণটা পাওয়া যাবে যে আসলেই অমিত শাহর কণ্ঠ কিনা। তো আসলে খালেদা জিয়ার যে দায়িত্বশীল কর্মকর্তা তিনি বলেছেন যে এটি আসলে দুই নেতার যে সৌজন্যতা, রাজনৈতিক সৌজন্যতার স্বার্থেই তারা এই টেলিফোনের যে রেকর্ডটি প্রকাশ করতে চান না, কিন্তু তারা দাবি করেছেন তাদের কাছে এই কথোপকথনের টেলিফোনটি রেকর্ড করা আছে। এখনো পর্যন্ত তারা তাদের দাবির পক্ষে অনড় যে বিজেপির সভাপতি অমিত শাহ বেগম খালেদা জিয়াকে ফোন করে তার খোঁজ খবর নিয়েছেন। পারভিন, অবরোধের আপনাদের প্রশ্ন আছে? হ্যাঁ, করতে পারেন। দেখেন যে যেখানে অমিত শাহ সে একটা জায়ান্ট পলিটিশিয়ান বলবো আমি, বিজেপির যেহেতু সভাপতি, উনি যেখানে বলছেন যে উনি তো সৌজন্যতা দেখাননি, যদি সৌজন্যতার প্রশ্ন আসে উনি তো সরাসরি বলে দিয়েছেন যে তার সঙ্গে কোনো কথা হয়নি। এরপর একটা ক্লিয়ার বক্তব্য যে আমার সঙ্গে কোনো কথা হয়নি, স্রেফ গুজব। উনি এবং দিল্লিতেও ছিলেন না। তাহলে আমরা এটা কিসের এখানে তো বিএনপি যেখানে রাজনৈতিক দলীয়ত্ব প্রমাণ পাচ্ছে, বিএনপির রাজনৈতিক নেতৃত্বের যে একেবারেই দৈন্যদশা সেটাই প্রকাশ পাচ্ছে, সেখানে কেন তারা এখন অবস্থান নেবে না? কেন তারা রেকর্ডটি টিভিতে মিডিয়াতে দিয়ে দিবে? এতগুলা মিডিয়া সরাসরি এটা প্রচার করবে তার রেকর্ড, তাহলেই তো সব প্রমাণিত হয়ে যায়। জাহানারা পারভিনের কাছে আপনার এটা খুব একটা স্পর্শকাতর জায়গাতেই আসলে দুই দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতা এবং নেত্রী। তবে আমি একটু মিডিয়ার দিকের কথা বলবো। গতকাল একদিন আগে আমাদের কাগজের শিরোনামটা ছিল ধূম্রজাল। আমার মনে হচ্ছে যে ধূম্রজাল এখনো সম্পূর্ণ অপসারিত হয়নি। সেটা বিএনপির কাছ থেকে আমাদের আরো জানার কিছু বাকি রইল, হয়তো ভারতীয় দিক থেকে জানার কিছু বাকি রইল না, কারণ তারা সরাসরি জানিয়ে দিয়েছেন করেছেন। তো মিডিয়ার কাছে নতুন একটা দায়িত্বের জায়গায় এসে পড়লো যে আমাদের ভাষায় বলে চেক রিচেক করা, কোনো যাচাই এবং পুনর্বার যাচাই করে কোনো সংবাদের সেটা সঠিক কিনা সেটা মঞ্জু ভাই সেটা ঠিক আছে, মিডিয়ার ঠিক তো আমাদের দায়িত্বটা কেমন দেখেন। বিএনপির যিনি প্রেসের দায়িত্ব পালন করেন মারুফ কামাল, তিনি একটা বিবৃতি দিচ্ছেন, স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রায় সব মিডিয়াই সেটিকে বিশ্বাস করে ব্যবহার করেছে। এটা স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। এখন এই ঘটনার পর কি আমাদেরকে ভাবতে হবে যে এইরকম একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় দপ্তর থেকে কোনো তথ্য জানালে সেটা আমাকে বিদেশেও কি কনফার্ম করতে হবে? না, সেটা আমি মনে করি না। আপনার এরকম একটা ব্যাপার চলে আসে। আবার ওই যে মার্কিন কংগ্রেসের ওরাও কিন্তু এখানে এখন আন্তর্জাতিক, তারা নিজেরাই এখন অসন্তুষ্ট এবং বিদেশি মিডিয়াও বলছে যে এটি আমাদের কাছে সরবরাহ করেছিল তারেক জিয়ার একজন ঘনিষ্ঠ সহকারী। তাহলে তাদের কাছেও কিন্তু এই চেক রিচেকের ব্যাপারটা থেকে যায়। আমি বলছি যে এটা থেকে, আমি একটা মিডিয়ার কথা বলছি যে মিডিয়া এটা থেকে একেবারে মুক্ত হয় না। এই গত মাসেই আপনার নিউ ইয়র্কার বলে একটা পত্রিকায় একটা বড় খবর ছেপেছিল যে বাংলাদেশি এক যুবক আপনার $72 কোটি উপার্জন করেছে একটা ইয়ের থেকে, আপনার শেয়ার মার্কেট থেকে। পরের দিনই তাদেরকে বলতে হলো যে এই খবরটা ভুয়া। তাহলে তো আমরা একটা ছোট্ট যাচাই করার ব্যাপারটা একটা, মোজাম্মেল ভাই আপনার কাছে ফিরবো একটা বিরতির পর। দর্শক, মাত্র 40 সেকেন্ডের একটা বিরতি যাচ্ছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন।